প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কল্যাণ অর্থনীতির চতুর্থ ক্লাস করব। ইতিপূর্বে আমরা কল্যাণ অর্থনীতির 3টি ক্লাস করেছি। আমরা গত ক্লাসে ভোগের ক্ষেত্রে প্যারেটোর যে প্রান্তিক শর্ত সেটি আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা উপযোগ সম্ভাবনা রেখা আমরা কি করেছি, আমরা অঙ্কন করেছি ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। আজকে আমরা প্যারেটো কাম্যতার তৃতীয় প্রান্তিক শর্তটি আলোচনা করব। প্যারেটো কাম্যতার তৃতীয় প্রান্তিক শর্ত, এটি সার্বিক শর্ত নামে পরিচিত। এটি কি নামে পরিচিত? সার্বিক শর্ত নামে এটি পরিচিত। আজকে এই সার্বিক শর্তটা আমরা আলোচনা করব। এই সার্বিক শর্তটা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের একই সাথে কাম্যতা। সার্বিক শর্তটি হলো ভোক্তা ও উৎপাদকের একই সাথে কাম্যতা। এর আগে আমরা ভোক্তার কাম্যতা, উৎপাদকের কাম্যতা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম এক্স দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার এবং ওয়াই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক কারিগরি বিকল্পন হার যদি পরস্পর সমান হয় তাহলে উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা অর্জিত হবে এবং সেখানে যে আমরা কন্ট্রাক্ট কার্ভ বা চুক্তি রেখা পেয়েছিলাম, সেই চুক্তি রেখা হতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছিলাম, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা বলেছিলাম এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা বিন্দু উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতার শর্ত পূরণ করে। এরপর গত ক্লাসে আমরা ভোগের ক্ষেত্রে এ ব্যক্তির এক্স এবং ওয়াই দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার, বি ব্যক্তির ক্ষেত্রে এক্স এবং ওয়াই দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিকল্পন হার পরস্পর সমান হলে ভোগের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা অর্জিত হয়, সেটা আমরা বলেছিলাম। এবং এখানে কন্ট্রাক্ট কার্ভ হতে আমরা ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করেছিলাম। এবং ভোগটা করতে হলে আগে উৎপাদন করতে হয়, অর্থাৎ ভোগের যে বক্স ডায়াগ্রাম সেটা এসেছিল উৎপাদন সম্ভাবনা রেখা হতে। এই জন্য আমি বলেছিলাম কালকের যে উপযোগ সম্ভাবনা রেখা, ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, তার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতার দুটো প্রান্তিক শর্ত পূরণ করে, একটা উৎপাদনের ক্ষেত্রে, একটা ভোগের ক্ষেত্রে। আর আজকে 3 নম্বর শর্ত একই সাথে উৎপাদকের এবং ভোক্তার কাম্যতা নির্দেশ করবে। আর সেই শর্তটা প্যারেটো প্রকাশ করেছেন এইভাবে: marginal rate of substitution between x and y, অর্থাৎ x এবং y দ্রব্যের প্রান্তিক বিকল্পন হার সমান marginal rate of product transfer between x and y, এবং x এবং y এর রূপান্তর হার পরস্পর সমান হতে হবে। অর্থাৎ প্যারেটোর সর্বশেষ প্রান্তিক শর্ত, তৃতীয় প্রান্তিক শর্ত কাম্যতার ক্ষেত্রে হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই
equal to marginal rate of product transfer between x and y. আমরা জানি marginal rate of substitution between x and y এটা হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল, নিরপেক্ষ রেখার ঢাল। আর এটা হচ্ছে marginal rate of product transfer between x and y, উৎপাদন সম্ভাবনা রেখার কি ঢাল। তাহলে আমরা বলতে পারি যে সার্বিক শর্ত তখনই পালিত হবে, সার্বিক শর্ত তখনই পালিত হবে যখন নিরপেক্ষ রেখার ঢাল এবং উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল পরস্পর সমান হবে। নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই, আর উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল হচ্ছে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই। যদি এই দুটি পরস্পর সমান না হয়, যদি এই দুইটি পরস্পর সমান না হয়, তাহলে আমরা বলবো সার্বিক কাম্যতা এখনো অর্জিত হয়নি সমাজের। সার্বিক কাম্যতা অর্জনের এখনো কি রয়েছে? সুযোগ রয়েছে। যেমন আমরা এক উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করি সমাজ এমন একটা অবস্থায় আছে যে অবস্থায় প্রান্তিক বিকল্পন হার, এর মানে নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে 7, আর প্রান্তিক রূপান্তর হার উৎপাদন সম্ভাবনা রেখা ঢাল হচ্ছে 5। 7 আর 5 পরস্পর সমান নয়। যেহেতু পরস্পর সমান নয়, অতএব আমরা বলতে পারি এখানে প্যারেটো কাম্যতার যে সার্বিক শর্ত পূরণ হয় নাই। অতএব এখনো সমাজে কাম্যতা অর্জনের সুযোগ রয়েছে, যেহেতু এরা সমান নয়। কিভাবে সুযোগ রয়েছে আমরা একটু বলি। একটু পুনর্বণ্টন করলে হয়ে যাবে। একটু কি করলে হয়ে যাবে? পুনর্বণ্টন করলে হয়ে যাবে। যেমন এই মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই আমাদেরকে বলছে আমরা যদি একটা এক্স এর উৎপাদন বাড়াই, কি বাড়াইলাম? এক্স এর উৎপাদন +1। একটা এক্স এর উৎপাদন যদি আমরা বাড়াই, তাহলে ওয়াই এর উৎপাদন আমাদেরকে ছাড়তে হবে কয়টা? -5টা। এই যে প্রান্তিক রূপান্তর হার কত, স্লোপ কত, উৎপাদনের সম্ভাবনা রেখার 5। এই 5 বলছে আমরা এক্স এর উৎপাদনে 1 একক বৃদ্ধি করলে আমাদেরকে ওয়াই এর উৎপাদন 5 একক ছাড়তে হবে। কারণ আমাদের সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ যদি এক্স এর তলে ব্যয় করে যদি একটা এক্স এর উৎপাদন যদি বৃদ্ধি করি, তাহলে ওয়াই এর ক্ষেত্রে সম্পদ কমে যাবে। এতে ওয়াই এর উৎপাদন ছাড়তে হবে 5 একক প্রান্তিক বিকল্পন হার অনুযায়ী। যদি এখানে 6 হতো, তাহলে ওয়াই এর উৎপাদন ছাড়া লাগতো 6 একক। যদি 9 হতো, ওয়াই এর উৎপাদন ছাড়া লাগতো 9 একক। আমি আমার যেভাবে উদাহরণ সেট করছি সেভাবে ব্যাখ্যা দিচ্ছি। এখানে নিরপেক্ষ রেখা ঢাল 7 আর উৎপাদন সম্ভাবনা রেখা ঢাল হচ্ছে 5। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের স্লোপ আমাকে বলে দিচ্ছে এক্স এর উৎপাদন 1 একক বৃদ্ধি করলে ওয়াই এর উৎপাদন প্রান্তিক রূপান্তর হার অনুযায়ী 5 একক ত্যাগ করতে হবে।
এখন আমরা আসি, যদি এই কাজটা যদি আমরা করি, এক্স এর উৎপাদন 1 একক বাড়াতে গিয়ে ওয়াই এর উৎপাদন 5 একক কি করলাম, ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার ভোক্তারা এক্স কয়টা বেশি পাবে? ভোক্তারা এক্স বেশি পাবে একটা, আর ওয়াই কম পাবে কয়টা? বাস্তবে 5টা। সমাজ যদি একটা এক্স যদি বেশি উৎপাদন করে, তাহলে ভোক্তারা এক্স কয়টা বেশি পাবে? একটা। কারণ আমরা ভোগ করি কখন? আমরা ভোগ করি উৎপাদন করার পর। উৎপাদন করার পর তা একটা এক্স এর উৎপাদন বৃদ্ধি করলে এক্স এর ভোগ বাড়বে 1 একক, কিন্তু একটা এক্স এর উৎপাদন বাড়াতে গিয়ে ওয়াই ছেড়েছি কয়টা? 5টা। ফলে ওয়াই এর ভোগ কমবে 5 একক বাস্তবে। এখন আসি, সমাজের কল্যাণ বাড়লো না কমলো? আমাদের এমআরএস মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই বলছে স্লোপ 7, অর্থাৎ এক্স এর উৎপাদন, এক্স এর ভোগ 1 একক বৃদ্ধি করলে তৃপ্তি সমান রাখার জন্য, কি সমান রাখার জন্য? তৃপ্তি সমান রাখার জন্য ওয়াই ছাড়তে হবে কয়টা? 60টা। ওয়াই কয়টা ছাড়তে হবে? 60টা ওয়াই আমাকে কি করতে হবে? ছাড়তে হবে। তৃপ্তি সমান রাখার জন্য আমাকে 60টি ওয়াই ছাড়তে হবে, কিন্তু আমি বাস্তবে ছাড়ছি কয়টা? 5টা। তাহলে কি দেখা গেল? আমাদের কল্যাণের পরিমাণটা বৃদ্ধি পাবে, সামাজিক তৃপ্তিটা বৃদ্ধি পাবে। বিষয়টা আবার ব্যাখ্যা করছি। উৎপাদনের সম্ভাবনা রেখার ঢাল বলছে এক্স দ্রব্যের উৎপাদনে 1 একক বৃদ্ধি করলে সম্পদ সীমিত হওয়ার কারণে ওয়াই দ্রব্যের উৎপাদন 5 একক হ্রাস করতে হবে। এখন আমরা যদি এক্স দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি করি, তাহলে এক্স দ্রব্যের ভোগ 1 একক বাড়বে, ওয়াই দ্রব্যের উৎপাদন 5 একক কমে যাওয়ার কারণে ওয়াই দ্রব্যের ভোগও 5 একক কমবে। কিন্তু নিরপেক্ষ রেখা ঢাল বলছে ওয়াই দ্রব্যের ভোগ 7 একক কমে গেলে, কত একক? 7 একক। এই 7 একক কমে গেলে তৃপ্তি সমান থাকবে, কিন্তু বাস্তবে কমছে কত? 5 একক। 7 একক কমলে তৃপ্তি সমান থাকতো, কিন্তু বাস্তবে কমেছে কত? 5 একক। অতএব সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি প্রান্তিক বিকল্পন হার এবং প্রান্তিক রূপান্তর হার সমান যদি না হয়, 7 and 5 এইভাবে সমান যদি না হয়, তাহলে সমাজের কল্যাণ বৃদ্ধি করার সুযোগ আছে। সমাজের কল্যাণ বৃদ্ধি করার কি আছে? সুযোগ আছে। তাহলে আমরা দেখলাম, আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে সার্বিক কাম্যতার ক্ষেত্রে প্যারেটোর প্রান্তিক শর্ত হলো ভোক্তা এবং উৎপাদকের একই সাথে কাম্যতা। সেই কাম্যতা তখনই অর্জিত হবে যখন এক্স এবং ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পন হার এবং এক্স ও ওয়াই দ্রব্যের রূপান্তর হার পরস্পর সমান হবে। অর্থাৎ marginal rate of substitution between x and y is equal to marginal rate of product transfer between x and y. একটা হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল, আর একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল। এখন যদি কোনো কারণে এরা যদি সমান না হয়, তাহলে কিন্তু সমাজের কল্যাণ বৃদ্ধি করার কি রয়েছে? সুযোগ রয়েছে। এখানে আমি যে উদাহরণ দিয়েছিলাম
MRS XY7 MRPT XY5 পরস্পর সমান নয়। আমরা দেখেছি এখানে সমাজের কল্যাণ বৃদ্ধির সুযোগ রয়েছে, কারণ উৎপাদন সম্ভাবনা রেখা ঢাল বলছে আমরা যদি 1 একক X এর উৎপাদন বাড়াই Y 5 একক ছাড়া লাগবে, আর X এর উৎপাদন 1 একক বাড়ালে X এর ভোগ 1 একক বাড়বে, আর Y 5 একক উৎপাদন কম হওয়ার কারণে Y এর ভোগও 5 একক কমবে। এতে আমাদের তৃপ্তি বেড়ে যাবে, কেন MRS XY বলছে Y এর ভোগ 7 একক কমলে তৃপ্তি সমান থাকবে, সেখানে আমরা Y 7 একক না, এর চেয়ে কম 5 একক ত্যাগ করেছি, ফলে আমাদের তৃপ্তি বাড়বে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হলো যে প্রান্তিক বিকল্পন হার এবং প্রান্তিক রূপান্তর হার যখন পরস্পর সমান হবে তখন সার্বিক কাম্যতার প্রান্তিক শর্ত পালিত হবে, সমাজের কাম্যতা অর্জিত হবে। এখন প্যারেটোর এই শর্তটা আমি চিত্রের মাধ্যমে দেখাবো। কার মাধ্যমে? চিত্রের মাধ্যমে দেখাবো। আমি প্রথমে এখানে X দ্রব্য ধরেছি ভূমি অক্ষে, লম্ব অক্ষে ধরেছি Y দ্রব্য। এ বি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা এ বি। আমরা একেবারে কল্যাণ অর্থনীতি দ্বিতীয় ক্লাসে আমরা কন্ট্রাক্ট কার্ভ হতে এই উৎপাদন সম্ভাবনা রেখা আমরা অঙ্কন করেছি। এই উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে প্যারেটোর কাম্যতার উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়। এখন মনে করি আমরা এই E0 বিন্দুতে উৎপাদন করছি, তাহলে E0 বিন্দুতে আমার X দ্রব্য হচ্ছে কতটুকু? OX0, আর Y দ্রব্য হচ্ছে E0X0। অতএব আমরা X দ্রব্য OX0 এর বেশি ভোগ করতে পারবো না, Y দ্রব্য E0X0 এরও বেশি ভোগ করতে পারবো না। আমি E0X0 কে এদিকে দেখালাম কত, E0X0 Y দ্রব্য যে কথা, ও Y0X দ্রব্য একই কথা। এই আবার বক্স ডায়াগ্রাম হয়ে গেল। এই বক্স ডায়াগ্রামের এটা হচ্ছে আমার এ ব্যক্তির মূল বিন্দু, আর এটা হচ্ছে আমার বি ব্যক্তির কি মূল বিন্দু। এই বক্স ডায়াগ্রামে এখন আমাদের এটা হচ্ছে কন্ট্রাক্ট কার্ভ, যেটা গত ক্লাসে এঁকেছিলাম ভোগের ক্ষেত্রে কন্ট্রাক্ট কার্ভ। মানে এই রেখার প্রত্যেকটা বিন্দু নিরপেক্ষ রেখা সময়ের কি স্পর্শ বিন্দু। কার? নিরপেক্ষ রেখার কি স্পর্শ বিন্দু। আসলে প্রথমে নিরপেক্ষ রেখা এঁকে স্পর্শ বিন্দু বের করে তারপর এই রেখাটা আঁকা উচিত ছিল। প্রথমে কি আঁকা উচিত ছিল? নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুগুলো চিহ্নিত করে রেখাটা আঁকা। আমরা সহজভাবে আগে রেখাটা কন্ট্যাক্ট কার্ভটা আমরা আগে এঁকে ফেলেছি। এটা হচ্ছে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা A1 A2 A3, বি ব্যক্তি নিরপেক্ষ রেখা B1 B2 B3। এখন অনেকগুলো স্পর্শ বিন্দু রয়ে গেছে। এখন আমাদের শর্ত হলো সার্বিক শর্ত, যেটা marginal rate of substitution between X and Y, marginal rate of product transfer between X and Y, নিরপেক্ষ রেখার ঢাল আর উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল সমান হতে হবে। ইবি বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল বের করার জন্য
এই স্পর্শকটা অঙ্কন করলাম। এই স্পর্শকের ঢাল হচ্ছে MRPT XY, মানে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল। মনে করি এই স্পর্শক, আর এখানে মনে করি F1 F2 F3, মনে করি F2 বিন্দুতে যে স্পর্শক গেছে দুইটা মনে করি সমান্তরাল, মনে করি দুইটা সমান্তরাল। তাহলে F2 বিন্দুর ঢাল আর EB বিন্দুর ঢাল পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ EB বিন্দুতে F2 বিন্দু ঢাল আর EB বিন্দু ঢাল সমান হবে। অর্থাৎ EB বিন্দুতে উৎপাদন করার পর ভোগের ক্ষেত্রে বন্টন যদি F2 বিন্দুতে হয়, তো ভোগের ক্ষেত্রে কাম্যতা, প্রান্তিক বিকল্পন হার এবং উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক রূপান্তর হার দুটি সমান্তরাল হওয়ার কারণে স্পর্শক একই হবে। অর্থাৎ সার্বিক কাম্যতার শর্তটি পালিত হবে। অর্থাৎ সার্বিকভাবে সমাজে কাম্যতা অর্জিত হবে। এখানে অসংখ্য স্পর্শবিন্দু রয়েছে, কন্ট্যাক্ট কার্ভে অনেকগুলা স্লোপ বের হবে। এর ভিতরে একটার স্লোপ উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপের সাথে মিলবে, এটার সাথে এইটাও মিলতে পারে, এইটাও মিলতে পারে, এইটাও মিলতে পারে, এইটাও মিলতে পারে। যে কোনো একটা কি হবে? মিল খাবে। মনে করি এইটা মিল খেয়েছে, তখন আমরা বলবো EB বিন্দুতে উৎপাদন এবং F2 বিন্দুতে ভোগের ক্ষেত্রে কি বন্টন হলে প্যারেটোর কাম্যতার সার্বিক শর্ত প্রান্তিক বিকল্পন হার এবং প্রান্তিক রূপান্তর হার পরস্পর সমান হবে, সার্বিক কাম্যতা অর্জিত হবে। যদি 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 EB বিন্দুতে যে স্পর্শক আর F3 বিন্দু স্পর্শক যদি সমান্তরাল হতো, মানে এই দুই বিন্দু ঢাল যদি সমান হতো, এইটা না হয়, আমরা এর আগে F2 বলেছি, F2 না বলে যদি F3 ঢাল আর EB ঢাল যদি কি হতো? সমান হতো। EB আর F3 এর ঢাল যদি সমান হতো, তখন আমরা কি বলতাম? আমরা বলতাম EB বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন করা হলে এবং F3 বিন্দুতে ভোগের ক্ষেত্রে বন্টন করা হলে প্যারেটোর কাম্যতার সার্বিক শর্তটা পালিত হবে। যাক, আমরা আলোচনায় ধরে নিয়েছি F2 বিন্দুর স্লোপ আর EB বিন্দুর স্লোপ পরস্পর সমান, মানে F2 বিন্দুতে MRS XY আর EB বিন্দুতে MRPT XY পরস্পর সমান। তাহলে আমরা কি সিদ্ধান্ত দেব? আমরা সিদ্ধান্ত দেব EB বিন্দুতে উৎপাদন সংগঠিত হলে, এর মানে X দ্রব্য OX0, Y দ্রব্য OY0 উৎপাদন করা হলে এবং F2 বিন্দুতে বন্টন করা হলে, কারণ F2 বিন্দুতে এ ব্যক্তি তৃপ্তি পাচ্ছে A1 নিরপেক্ষ রেখা অনুযায়ী, A2 নিরপেক্ষ রেখা অনুযায়ী, আর B ব্যক্তি তৃপ্তি পাচ্ছে B2 নিরপেক্ষ রেখা অনুযায়ী। এবং F2 বিন্দুতে যদি বন্টন করা হয়, তাহলে সার্বিক কাম্যতার প্রান্তিক শর্ত পালিত হয়, সমাজের কাম্যতা অর্জিত হবে এবং প্যারেটোর তিনটা শর্ত পালিত হবে। কিভাবে তিনটা শর্ত পালিত হচ্ছে? প্রথমত উৎপাদন সম্ভাবনা রেখায় উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। 2 নম্বর, এই কন্ট্রাক্ট কার্ভে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। 3 নম্বর, এই বিন্দু আর এই বিন্দু মিলে সার্বিক শর্ত পালন হয়েছে। তাহলে কয়টা শর্ত পালিত হলো প্যারেটোর? 3টি শর্ত পালিত হলো। আমি আবারও বলছি, AB উৎপাদনের সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে প্যারেটোর
প্রান্তিক শর্ত পালিত হয়, এটা আমি কল্যাণ অর্থনীতির দ্বিতীয় ক্লাসে বলেছি। আর এই যে উপযোগ সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। আবার F2 এবং EB বিন্দুতে সার্বিক শর্ত পালিত হয়েছে। এইভাবে আমরা দেখলাম প্যারেটোর তিনটা শর্ত যদি পালিত হয় তাহলে সমাজের কাম্যতা অর্জিত হবে, সমাজের কাম্যতা অর্জিত হবে। আমি চিত্রটা একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে চিত্র বুঝতে একটু সুবিধা হয়। এখন আমি প্রান্তিক শর্ত, এটা নিয়ে আমাদের 4টা ক্লাস হয়েছে। প্রান্তিক শর্ত আমি আলোচনা করেছি মোট 3টি ক্লাসে। কয়টা ক্লাসে আলোচনা করেছি? প্রান্তিক শর্ত আমি 3টি ক্লাসে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি উৎপাদনের ক্ষেত্রে, তৃতীয় ক্লাসে আলোচনা করেছি ভোগের ক্ষেত্রে, এবং চতুর্থ ক্লাসে আমি যেটা আলোচনা করেছি সেটা সার্বিক শর্ত। এখন 3টা ক্লাসকে আমি একটু একসাথে দেখাচ্ছি, 3টা ক্লাসকে আমি একসাথে দেখাচ্ছি। প্রথমে এই যে বক্স ডায়াগ্রাম, এটা আঁকছি। এটা হচ্ছে এক্স দ্রব্যের মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই দ্রব্যের মূল বিন্দু, লেবার এল নট, মূলধন কে নট। এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট কার্ভ। এক্স দ্রব্যের সহ উৎপাদন রেখা x1, x2, x3, ওয়াই দ্রব্যের সহ উৎপাদন রেখা y1, y2, y3, স্পর্শবিন্দু E1, E2, E3। এই E1, E2, E3 এই কন্ট্রাক্ট কার্ভের প্রত্যেকটা বিন্দু উৎপাদনের ক্ষেত্রে কাম্য বিন্দু। কন্ট্রাক্ট কার্ভের প্রত্যেকটা বিন্দু হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে কাম্য বিন্দু। এখান থেকে নিচে আমি একটা চিত্র এঁকেছি। ভূমি-অক্ষে x দ্রব্য ধরেছি, লম্ব অক্ষে y দ্রব্য ধরেছি। ভূমি-অক্ষে আমি কি ধরেছি? x দ্রব্য, আর লম্ব অক্ষে y দ্রব্য। এই যে x দ্রব্যের উৎপাদন x1, y দ্রব্যের উৎপাদন y1। এখানে x দ্রব্যের উৎপাদন বাড়ছে আর y দ্রব্যের উৎপাদন কি হয়েছে? কমেছে। x দ্রব্যের উৎপাদন বেড়েছে, y কি হয়েছে? কমেছে। E2 থেকে E3 তে, x2 থেকে x3 x দ্রব্যের উৎপাদন বাড়ছে আর y দ্রব্যের উৎপাদন, এক কাজ করি, নামটা একটু সুন্দর করে দিই, y3, y2, y1। তাহলে এটা হবে y2, হ্যাঁ, এটা হবে y3, এটা হবে y2, এটা হবে কত? x এর উৎপাদন বেড়েছে x3, y এর উৎপাদন y2 থেকে y1 এ হ্রাস পেয়েছে। এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পেয়েছি এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা কি দেখেছি?
আমরা দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদনের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট কার্ভ, কি কার্ভ, এই রেখাটার নাম হচ্ছে কন্ট্রাক্ট কার্ভ, CONTRACT, কন্ট্রাক্ট কার্ভ। এটা উৎপাদনের ক্ষেত্রে হয়, ভোগের ক্ষেত্রে হয় চুক্তি রেখা। এই চুক্তি রেখা হতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু F1 F2 F3 প্রত্যেকটা বিন্দু উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পূরণ করে। এখন এখানে আমি দেখাচ্ছি X দ্রব্য Y দ্রব্য, এই AB উৎপাদনের সম্ভাবনা রেখা অঙ্কন করলাম। তাহলে এই রেখার প্রত্যেকটা বিন্দু প্যারোটর উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত কি করে, পূরণ করে AB রেখার। এখন এই রেখার H নট বিন্দু উৎপাদন করলাম, কোথায়, H নট, X দ্রব্য X নট, Y দ্রব্য Y নট। এই হলো একটা বক্স ডায়াগ্রাম। এটা হচ্ছে ভোগের ক্ষেত্রে কন্ট্রাক্ট কার্ভ। কিসের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে কন্ট্রাক্ট কার্ভ। এখানে নিরপেক্ষ রেখাগুলো A1 A2 A3, অর্থাৎ এদিকে গেলে এ ব্যক্তির তৃপ্তি বাড়বে, B1 এদিকে আসলে বি ব্যক্তির তৃপ্তি বাড়বে, B2 B3। আমরা ধরে নিচ্ছি এই H নট বিন্দুতে যে স্পর্শক আর এই স্পর্শক সেম, অতএব এই H নট আর G নট, উৎপাদন H নট আর G নটে যদি বন্টন হয়, সার্বিক শর্ত কি হবে, পালিত হবে। আমি আরেকটা চিত্র অঙ্কন করছি। মনে করি H নটে উৎপাদন না হয়, রেড কালার দিয়ে দেখালাম, H1 উৎপাদন হলো, তাহলে X দের উৎপাদন হচ্ছে OX1, Y দের উৎপাদন OY1। বক্স ডায়াগ্রাম OX1 H1 Y1। তাহলে কন্ট্রাক্ট কার্ভ কোনটা হবে, এইটা হবে, এই হবে নিরপেক্ষ রেখাগুলো। যত উপরে যাব এ ব্যক্তির তৃপ্তি বাড়বে, আর বি ব্যক্তির তৃপ্তি এদিকে আসলে বাড়বে, B2 B3। ধরে নিলাম এই স্পর্শক আর এই স্পর্শক কি সেম, অর্থাৎ H1 আর এটা কি G1 বিন্দুতে, H1 বিন্দুতে উৎপাদন আর G1 বিন্দুতে ভোগ করলে সার্বিক শর্তটা কি হবে, পালিত হবে। তাহলে একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই F1 বিন্দু, F2 বিন্দু বা F3 বিন্দু উৎপাদনের সম্ভাবনা রেখার উপর প্যারোটার একটা শর্ত পূরণ করে, সেটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে। আবার H নট বিন্দু উৎপাদন করে যে বক্স ডায়াগ্রামটা পেয়েছি, এখানে যে উপযোগ সম্ভাবনা যেটা কন্ট্রাক্ট কার্ভটা অঙ্কন করেছি, সেখানে এই বিন্দুগুলো ভোগের ক্ষেত্রে প্যারোটা শর্ত ফিল আপ করে, আর এই বিন্দুটা ভোগের ক্ষেত্রে প্যারোটা শর্ত, আর এই H নটটা উৎপাদনের ক্ষেত্রে মানে সার্বিক শর্তটা পালন করছে। তাহলে একমাত্র এই H নট আর G নট প্যারোটার কয়টা শর্ত পালন করে, তিনটা শর্ত পালন করে। একইভাবে এখানে H1 এ উৎপাদন আর G1 এ যদি বন্টন করি, সেটাও কিন্তু প্যারোটার কয়টা শর্ত পালন করে, তিনটা। এখানে কয়টা পালন করে, যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখায় এই বিন্দুতে উৎপাদন হয়েছে, উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালন হয়েছে, যেহেতু নিরপেক্ষ রেখা স্পর্শ করছে, ভোগের ক্ষেত্রে শর্ত পালিত হয়েছে, কিন্তু এইটার স্লোপ আর এইটার স্লোপ সমান নয়, অর্থাৎ এখানে সার্বিক শর্ত পালিত হয় নাই। তাহলে সার্বিক শর্ত এখানে পালিত হয়েছে, সার্বিক শর্ত এখানে পালিত হয়েছে। এখন যদি আমরা আরেকটু বিশ্লেষণে যদি যাই,
সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। এ ব্যক্তির উপযোগ, বি ব্যক্তির উপযোগ, এই যে উপযোগ কন্ট্রাক্ট কার্ভ, এই কন্ট্রাক্ট কার্ভে এখানে এ ব্যক্তির উপযোগ A1, আর বি ব্যক্তির উপযোগ হচ্ছে কত? B3। মনে করেন এতটুকু হচ্ছে B3। কম্বিনেশন বিন্দু কোনটা? এটা। জি নট বিন্দুতে এই ব্যক্তির উপযোগ হচ্ছে কত? A2, আর বি ব্যক্তির উপযোগ হচ্ছে কত? B2। এই যে B2 নিরপেক্ষ রেখা, এখানে এ ব্যক্তির উপযোগ হচ্ছে A3, আরো বেশি, আর বি ব্যক্তির উপযোগ হচ্ছে কত? B1, কম। এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাই এটাকে বলা হয় ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। পসিবিলিটি কার্ভ, ইউটিলিটি পসিবিলিটি কার্ভ গত ক্লাসে আলোচনা করেছি। এই ইউটিলিটি পসিবিলিটি কার্ভের এই বিন্দুটা এসেছে জি নট থেকে, জি নট থেকে এসেছে, এই জন্য এটা নাম দিলাম আমি জি নট প্রাইম। এই বিন্দুটা প্যারোটোকাইম্যতার 3টা শর্ত পূরণ করে। এই বিন্দুটা 2টা শর্ত পূরণ করে। এইটার থেকে এসেছে, যেহেতু উৎপাদন সমন্বয় রেখার সাথে রিলেটেড, উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত, ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে, সার্বিক শর্ত পালিত হয় নাই। কিন্তু জি নট প্রাইমটা এসেছে জি নট থেকে, সার্বিক শর্ত পালিত হয়েছে। অতএব এই জি নট প্রাইম প্যারোটোকাইম্যতার কয়টা শর্ত পালন করে? 3টা শর্ত পালন করে। একইভাবে এইটার ভিত্তিতে আমরা আরেকটা উপযোগ সম্ভাবনা রেখা আঁকতে পারি। কোনটার ভিত্তিতে? এই OH1 কন্ট্রাক্ট কার্ভের ভিত্তিতে। আর মনে করি যে এই G1 বিন্দুটা হচ্ছে এইটা, G1 প্রাইম। তাহলে আমরা বুঝলাম যে উপযোগ সম্ভাবনা রেখায় একটা বিন্দু আছে যে বিন্দু প্যারোটোকাইম্যতার কয়টা শর্ত পালন করে? 3টা শর্ত পালন করে। আমরা H নটে উৎপাদন করেছি বলে একটা উপযোগ সম্ভাবনা রেখা পেয়েছি, আমরা H1 এ উৎপাদন করার কারণে আরেকটা উপযোগ সম্ভাবনা রেখা পেয়েছি। আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুর সাথে এক একটা উপযোগ সম্ভাবনা রেখা রয়েছে। এই প্রোডাকশন পজিটিভ কার্ভ AB এর প্রত্যেকটা বিন্দুর সাথে একটা উপযোগ সম্ভাবনা রেখা রয়েছে। যেমন H নট H1 এর সাথে কয়টা পেয়েছি? 2টো পেয়েছি। এইভাবে অসংখ্য উপযোগ সম্ভাবনা রেখাতে প্রত্যেকটিতে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে প্যারোটোর 3টা প্রান্তিক শর্ত ফিল আপ হয়। প্যারোটোর 3টা প্রান্তিক শর্ত পালিত হয়। এখন আমি এই যে আরেকটা চিত্র, এই চিত্রে আমি এই G1 প্রাইম বিন্দুটা নিলাম। কোনটা নিলাম? G1 প্রাইম। আর নিলাম জি নট প্রাইম বিন্দুটা। জি নট প্রাইম বিন্দুটা নিলাম। এই বিন্দুগুলো আমি কি করলাম? যোগ করলাম। এই যোগ করে মানে আমি কয়টা বিন্দু দেখিয়েছি? জি নট প্রাইম আর G1 প্রাইম। মনে করি জি নট প্রাইম হচ্ছে এইটা আর G1 প্রাইম কোনটা? এইটা। আরো যদি আমি উপযোগ সম্ভাবনা রেখা আঁকতাম আমি আরো বিন্দু পেতাম। আমি 2টা বিন্দু দেখালাম, এই 2টা বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করলাম। এই রেখাকে বলা হয় গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, মহা উপযোগ সম্ভাবনা রেখা, মহা উপযোগ সম্ভাবনা রেখা।
মহা উপযোগ সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে প্যারেটোর 3টা শর্ত পালিত হয়। যেমন জি নট প্রাইম বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে, ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে এবং সার্বিক কাম্যতার ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। এই যে প্রমাণ, জি নট প্রাইম এখান থেকে আসছে, এই যে লাস্ট শর্ত কি হয়েছে, পালিত হয়েছে। জি ওয়ান প্রাইমের ক্ষেত্রেও এই যে জি ওয়ান প্রাইম এখান থেকে আসছে, এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, যেখানে উৎপাদন সমান রেখা ঢাল নিরপেক্ষ রেখা ঢাল সমান, সার্বিক শর্ত পালিত হয়েছে। এর আগে ভোগের ক্ষেত্রে শর্ত পালিত হয়েছে এই যে কন্ট্রাক্ট কার্ভ অনুযায়ী, আর এর আগে যেহেতু এই বিন্দুতে উৎপাদন হয়েছে, উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম মহা উপযোগ সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতার 3টা শর্ত পূরণ করে। তাই এখন যদি আমাকে বলা হয় মহা উপযোগ সম্ভাবনা রেখাটা কি, ইংরেজিতে বলে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, তাহলে আমি বলবো যে রেখার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতার 3টি প্রান্তিক শর্ত পূরণ করে। অর্থাৎ যে রেখার প্রত্যেকটি বিন্দু উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্ত, ভোগের ক্ষেত্রে প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্ত এবং উৎপাদক ও ভোক্তার ক্ষেত্রে সার্বিক শর্ত পূরণ করে, সেই রেখাকে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ বা মহা উপযোগ সম্ভাবনা রেখা বলে। আমি একটু জুম করে দেখাচ্ছি। বাম দিকে একের উপরের যে প্রথম চিত্র, যেখানে কন্ট্রাক্ট কার্ভ লিখেছি, এটা আমরা লিখেছি উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত হতে। এর নিচে হচ্ছে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি, এর নিচে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। ডান দিকে একের উপরে উৎপাদন সম্ভাবনা রেখার আমরা এইচ নট আর এইচ ওয়ান বিন্দুতে উৎপাদন করে ভোগের ক্ষেত্রে কন্ট্রাক্ট কার্ভ অঙ্কন করেছি এবং সেই কন্ট্রাক্ট কার্ভে দেখিয়েছি সার্বিক শর্তটা। আর নিচের চিত্রে কি করেছি, যে উপরে যে কন্ট্রাক্ট কার্ভ আছে 4 নম্বর চিত্রে, সেই কন্ট্রাক্ট কার্ভ হতে উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। যেহেতু দুটো কন্ট্রাক্ট কার্ভ ছিল, দুটো উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। আর উপযোগ সম্ভাবনা রেখাতে একটা বিন্দু আছে প্যারেটোর 3টা শর্ত পূরণ করে, সে একটা বিন্দু কিন্তু আমরা চিহ্নিত করেছি জি নট প্রাইম এবং জি ওয়ান প্রাইম দ্বারা। আমরা পঞ্চম চিত্রে সেই জি নট প্রাইম এবং জি ওয়ান প্রাইমের সমন্বয়ে আমরা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ অঙ্কন করেছি, যেটা বাংলা বলে মহা উপযোগ সম্ভাবনা রেখা। বাংলা বলে মহা উপযোগ সম্ভাবনা রেখা। তাহলে আমরা প্যারেটোর 3টা প্রান্তিক শর্ত আলোচনা করে ফাইনাল যে রেজাল্টটা পেলাম সেটা কি, আমি আবারও বলছি, প্যারেটোর
তিনটি প্রান্তিক শর্ত আলোচনা করে আমরা ফাইনাল যে রেজাল্টটা পেলাম সেটা কি? ফাইনাল রেজাল্টটা হচ্ছে, চূড়ান্ত ফলাফলটা হচ্ছে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। ভূমি অক্ষে এ ব্যক্তির উপযোগ, বি ব্যক্তির উপযোগ। এইটা হচ্ছে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ, জিইউপিসি, গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এখানে প্যারেটো কাম্যতার তিনটা প্রান্তিক শর্ত ফিল আপ হয়েছে। এখানে প্যারেটো কাম্যতার তিনটা প্রান্তিক শর্ত ফিল আপ হয়েছে। এখানে প্যারেটো কাম্যতার তিনটি প্রান্তিক শর্ত ফিল আপ হয়েছে। এখানেও ফিল আপ হয়েছে। এখানেও প্যারেটো কাম্যতার তিনটি প্রান্তিক শর্ত ফিল আপ হয়েছে। তাহলে প্যারেটোর তিনটা প্রান্তিক শর্ত আলোচনা করে আমরা মহা উপযোগ সম্ভাবনা রেখা মানে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ পেয়েছি, যার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতার তিনটা শর্ত ফিল আপ করে। এখন প্রশ্ন হলো, এই যে আমার E1, E2, E0, E3, E4 এরা সবাই প্যারেটো কাম্য বিন্দু, কিন্তু এই অসংখ্য কাম্য বিন্দুর মধ্যে কোনটা সবচেয়ে বেশি কাম্য বিন্দু সেটা কিন্তু প্যারেটোর শর্ত আমাদেরকে বলে দিতে পারে নাই। খুব ভালো করে খেয়াল করতে হবে কথাটা। এই E1, E2, E0, E3, E4 এই যে অসংখ্য প্যারেটো কাম্য বিন্দু, এই অসংখ্য প্যারেটো কাম্য বিন্দু হতে কোন বিন্দুটি সমাজের জন্য অধিক কাম্য সেটা কিন্তু প্যারেটো তত্ত্ব বলে দিতে পারে নাই। এই জন্য বলা হয় প্যারেটো কাম্যতায় সামাজিক কাম্যতা শেষ পর্যন্ত অনির্ণয় থেকে যায়। এই জন্য বলা হয় প্যারেটো তত্ত্বে বা প্যারেটো কাম্যতায় সামাজিক কাম্যতা শেষ পর্যন্ত অনির্ণয় থেকে যায়। এই E1, E2, E0, E3, E4 বিন্দুর ভিতরে কোনটাতে অধিক সামাজিক কাম্যতা বেশি, সবচেয়ে বেশি সামাজিক কাম্য, এটা প্যারেটো আলোচনা করতে পারেন নাই। যার ফলে এগুলো সবগুলো প্যারেটো কাম্য বিন্দু, কিন্তু কোনটি অধিক কাম্য বিন্দু সেটা নির্ণয় করা সম্ভব নয়। সামাজিক কাম্যতা অনির্ণয় থেকে যায়। এই জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তুমি কি মনে করো প্যারেটো কাম্যতায় সামাজিক কাম্যতা অনির্ণয় থেকে যায়? আমরা আলোচনা করে দেখলাম এটা অনির্ণয় থেকে যায়। এখন প্রশ্ন হলো, এই অনির্ণয়টা কিভাবে দূর করা যায়? এই অনির্ণয়তা দূর করার জন্য বিখ্যাত অর্থনীতিবিদ স্যামুয়েলসন, বার্গসন তারা সামাজিক কল্যাণ অপেক্ষক দিয়েছেন, এবং এই সামাজিক কল্যাণ অপেক্ষকের কিছু উপাদান আছে, যেমন সরকারের স্বাস্থ্যসেবা, সরকারের শিক্ষানীতি, জনগণের বাসস্থান, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদান ইত্যাদির উপর সামাজিক কল্যাণ অপেক্ষক গঠিত। আর সেই সামাজিক কল্যাণ অপেক্ষকের মাধ্যমে সামাজিক নিরপেক্ষ রেখা এসেছে। ঠিক আমরা যেভাবে নিরপেক্ষ রেখা পড়েছি, একইভাবে উপরে সামাজিক নিরপেক্ষ রেখা অধিক সমাজের কল্যাণ নির্দেশ করে।
ব্যক্তি নিরপেক্ষ রেখা ব্যক্তির কল্যাণ নির্দেশ করে, আর সামাজিক নিরপেক্ষ রেখা সমাজের সমস্ত মানুষের কল্যাণ নির্দেশ করে। সেই স্যামুয়েলসন এবং বার্গসনের সামাজিক কল্যাণ অপেক্ষকের ধারণা প্রয়োগ করে আমরা প্যারেটোর কাম্যতার অনির্ণয়তা দূর করতে পারি। মনে করি এগুলো হচ্ছে সামাজিক নিরপেক্ষ রেখা। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে IC1, এটা হচ্ছে IC0, এটা হচ্ছে IC2। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কল্যাণ নির্দেশ করে IC2 সামাজিক নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখার অবস্থানটা আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের অনেক উপরে। এই জন্য এই সামাজিক নিরপেক্ষ রেখা আমাদের পক্ষে পৌঁছা সম্ভব না। আমরা IC1 নিরপেক্ষ রেখার E2 বিন্দুতে এবং E3 বিন্দুতে আমরা যেতে পারি, আবার IC0 নিরপেক্ষ রেখার E0 বিন্দুতে আমরা যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে IC0 এর অবস্থানটা IC1 এর উপরে, IC0 নিরপেক্ষ রেখা IC1 নিরপেক্ষ রেখার উপরে অবস্থান করছে। ফলে সামাজিক কল্যাণ IC0 এ বেশি, অতএব E0 এর কল্যাণটা এই E2 এবং E3 হতে E0 এর কল্যাণ কি হবে? বেশি হবে। অতএব আমরা বলতে পারি সামাজিক নিরপেক্ষ রেখা এবং গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয়। তাহলে প্যারেটোতে যে কাম্যতা অনির্ণয় থেকে যায়, এই অনির্ণয়ের সমস্যা দূর করা সম্ভব হয়েছে সামাজিক কল্যাণ অপেক্ষকের মাধ্যমে। এক্ষেত্রে সামাজিক নিরপেক্ষ রেখা আর মহা উপযোগ সম্ভাবনা রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে সামাজিক কাম্যতা সর্বাধিক হয়। এখানে E0 বিন্দু সবচেয়ে বেশি সামাজিক কাম্যতা নির্দেশ করছে। এই E0 বিন্দুকে বলা হয় ব্লিস পয়েন্ট। কি বলা হয়? ব্লিস পয়েন্ট। এই E0 কে বলা হয় ব্লিস পয়েন্ট। তাহলে যে বিন্দুতে সমাজের কল্যাণ সর্বোচ্চ হয় সেই বিন্দুটা হচ্ছে ব্লিস পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ আর সামাজিক নিরপেক্ষ রেখা IC0 E0 বিন্দুতে স্পর্শ করেছে, অতএব E0 বিন্দুতে সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয়েছে। আমরা সামাজিক কল্যাণ অপেক্ষকের মাধ্যমে প্যারেটোর অনির্ণয়তা দূর করতে পেরেছি। আমরা সর্বোচ্চ সামাজিক কল্যাণ বিন্দুটা পেয়েছি, যেটাকে ব্লিস পয়েন্ট বলা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি সমাজের কল্যাণ সর্বোচ্চ করার ক্ষেত্রে প্যারেটোর কাম্যতা পর্যাপ্ত শর্ত নয়। এটিকে আমরা প্রান্তিক শর্তগুলোকে, প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো পর্যাপ্ত শর্ত নয়, এগুলো প্রয়োজনীয় শর্ত হিসাবে চিহ্নিত। আবারও বলেছি, সমাজের কল্যাণ সর্বোচ্চকরণের ক্ষেত্রে বা সর্বোচ্চ কল্যাণ নির্ধারণের ক্ষেত্রে প্যারেটোর তিনটি প্রান্তিক শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত। এগুলাকে পর্যাপ্ত শর্ত বলা যাবে না। এক্ষেত্রে সামাজিক কল্যাণ অপেক্ষকের ধারণার মাধ্যমে আমরা সর্বোচ্চ সামাজিক কল্যাণ বিন্দু বের করেছি, কিন্তু সামাজিক কল্যাণ অপেক্ষকের মাধ্যমে অনির্ণয়তা যে দূর করা যাবে এটা কিন্তু আমরা 100% নিশ্চিত নই। কেন নিশ্চিত নই? এর কারণ হচ্ছে মানুষের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গির ভিতরে পার্থক্য আছে। এটা হচ্ছে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। এই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভিতরে পার্থক্য থাকার কারণে
সামাজিক কল্যাণ অপেক্ষকে ভিন্ন সেটের ভিন্ন একাধিক সেট সামাজিক নিরপেক্ষ রেখা সৃষ্টি হতে পারে। যেমন এক সেটের দৃষ্টিকোণ হতে সামাজিক নিরপেক্ষ রেখা হচ্ছে এটা, অর্থাৎ তাদের ভারসাম্য অর্জিত হবে কোথায়, ই নটে। আর আরেক দৃষ্টিভঙ্গির মানুষ তারা বলবে ভারসাম্য অর্জিত হবে কোথায়, এফ নট বিন্দুতে। অর্থাৎ একটা চিন্তা ভাবনার মানুষ তারা মনে করবে সামাজিক নিরপেক্ষ রেখার সেট হচ্ছে IC1 IC0 IC2। আরেক দৃষ্টিভঙ্গির মানুষ তারা মনে করবে সামাজিক নিরপেক্ষ রেখার সেট হচ্ছে IC1 প্রাইম IC0 প্রাইম IC2 প্রাইম। ফলে এক শ্রেণী বলবে সমাজের কল্যাণ ই নটে, আরেক শ্রেণী বলবে সমাজের কল্যাণ কোথায়, এফ নটে। অর্থাৎ কেউ বলবে কল্যাণ ই নটে, কেউ বলবে কল্যাণ এফ নটে। অর্থাৎ একাধিক কল্যাণ বিন্দু বেরিয়ে গেল, কোনটাতে সামাজিক কল্যাণ সর্বোচ্চ সেটা নির্ধারণ করা যাচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে সামাজিক কল্যাণ অনির্ণয় থেকে যেতে পারে। তাহলে সর্বশেষ কথা হলো, আমরা যে কথাটা বলতে পারি সেটা হলো প্যারেটোর 3টি প্রান্তিক শর্ত পূরণ করে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ মহা উপযোগ সম্ভাবনা রেখা পাওয়া যায়। এই মহা উপযোগ সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতার 3টি প্রান্তিক শর্ত পূরণ করে। অতএব সেগুলো হচ্ছে প্যারেটো কাম্য বিন্দু, কিন্তু কোনটা সমাজের অধিক কাম্য তা নির্ধারণ করতে পারে না, এই জন্য প্যারেটো কাম্যতা অনির্ণয় থেকে যায়। এই অনির্ণয় থাকার সমস্যাটা আমরা সমাধান করেছিলাম সেভিলসন এবং বার্গসনের সামাজিক কল্যাণ অপেক্ষক ধারণার মাধ্যমে। একটা সামাজিক নিরপেক্ষ রেখার মাধ্যমে আমরা একটা কাম্যবিন্দু বের করেছিলাম, সেই কাম্যবিন্দুকে বলা হয়েছে ব্লিস পয়েন্ট। কিন্তু পরবর্তীতে সমালোচকরা বললেন যে মানুষের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনার ভিতরে পার্থক্য আছে, ফলে ভিন্ন ভিন্ন একাধিক সেটে সামাজিক নিরপেক্ষ রেখা থাকতে পারে, ফলে একাধিক কাম্যবিন্দু থাকতে পারে। অতএব একটি কাম্যবিন্দু নির্ণয় করা সম্ভব হবে না। ই নট এবং এফ নট দুইটা কাম্যবিন্দু পাওয়া গিয়েছে, আরব কাম্যবিন্দু পাওয়া যেতে পারে, অর্থাৎ সামাজিক কাম্যতা অনির্ণয় থেকে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করেছি কল্যাণ অর্থনীতি প্যারেটোর। আমরা যদি এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারি, এগুলোর উপর বেস করে আমরা কি করবো আনসার দেব। আরও 2টো ক্লাস লাগবে কল্যাণ অর্থনীতির উপর, কারণ হিগস কালডর সিটোবেক্সি নির্ণায়ক আলোচনা করতে হবে। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।